যদি খলিলুর রহমান এই কথা বলেন যে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা হয় নাই, ইন্দো প্যাসিফিক নিয়ে কোনো কথা হয় নাই, এইটা নিয়ে কোনো কথা হয়নি, তো ওরা 2 ঘন্টা কি করেছেন? প্রেমের আলাপ করেছেন। যদি মহিলা থাকতো তাহলে আমি স্পষ্টভাবে বলতাম যে প্রেমের আলাপ করেছেন, কিন্তু এখন পুরুষ তো এইটা বললাম না। 2 ঘন্টা কি আলাপ করেছেন? আর এই মিটিং এ যাওয়ার 2 ঘন্টা আগে ডিনারটা ক্যান্সেল করেছে। ত্রিবেদীর সাথে বাংলাদেশে বসে যে কথা হবে সেটা কি গভর্নমেন্ট, পলিটিক্স, আওয়ামী লীগ বাদে কি কথা হবে? শেখ হাসিনার সিচুয়েশন, এই জিনিসগুলি আলাপ হবে, বিকজ দ্যাট ইজ হিজ কনসার্ন, ত্রিবেদীর। আমার ওই ওর তো এই কনসার্ন না যে এখানে আমেরিকান বেস বানাবে কি, ওই আলাপগুলি তো একটা মাছ হায়ার লেভেল হবে, হুম। উইথ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, উইথ দি ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া। ওরা আলাপ করবে ইসের সাথে, সেক্রেটারি অফ স্টেটের সাথে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, এখানে ভালো হবে না খারাপ হবে করা। তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ভিউ ছিল যে আমরা সাউথ এশিয়া আমরা নিজেরাই দেখব, তোমাকে মাতবুরি করতে হবে না সাউথ এশিয়াতে। হুম। ইউ সি, তখন এই জিনিসগুলি হয়েছিল। পরবর্তীতে এই অ্যাডমিনিস্ট্রেশন এসে বলেছে মাই ফ্রেন্ড মোদি উইল লুক আফটার সাউথ এশিয়া। সো এখন মোদি দেখবে, ইন্ডিয়ানস উইল লুক আফটার সাউথ এশিয়া। গঠনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, রাজনীতির বিশ্লেষক, অ্যাডভোকেট মহসিন রশিদ। অ্যাডভোকেট মহসিন রশিদ, আমরা একটু নৈতিক বিষয় আলোচনা করতে চাই। যেহেতু ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তিনি বাংলাদেশ সফরে রয়েছেন, আমরা দেখলাম যে অনেক জায়গা থেকে অনেক কিছুতে ছন্দ পতন। আপনি নিশ্চয়ই ওয়াচ করেছেন, অবজার্ভ করছেন অনেক কিছু। প্রথমে যে জিনিসটা জিজ্ঞেস করতে জানতে চাই আপনার কাছ থেকে, প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠকের কথা শনিবার, তার আগেই ভারতে নিযুক্ত বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে তিনি বৈঠক করলেন। এটি নিশ্চয়ই আনইউজুয়াল একটি বিষয় যে অন্য দেশে কোনো বিশেষ দূত কোনো দেশে যাচ্ছে, আরেকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হওয়া। এটির মধ্য দিয়ে আসলে কোনো ধরনের বিশেষ বার্তা আসছে কিনা, বা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, আমি যেটা দেখছি সেটা হলো যে সার্জিও গোরের তো যে দেখা হয়েছে ত্রিবেদীর সাথে, সেটা তো আগেও হয়েছে, দিল্লিতেও উনি দেখা করেছেন, দুইজনের মধ্যে বৈঠক হয়েছে আগেও। না, এটি করতেই পারে, এখন দীনেশ ত্রিবেদী ভারতের মানুষ, আবার তিনি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, কিন্তু বাংলাদেশ সফরে এসে দীনেশ এখন ত্রিবেদীর বাংলা, সঙ্গে আলাদা বৈঠক, এবং এই দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে তিনি অভিনন্দনও জানিয়েছিলেন। জি এবং জি তিনি জি বলেছেন যে আমি উন্মুখ হয়ে বসে আছি দীনেশ ত্রিবেদীর সঙ্গে একসাথে কাজ করার জন্য। অর্থাৎ নিঃসন্দেহে বাংলাদেশ ইস্যু এখানে প্রায়োরিটি পাচ্ছে। জি জি জি। এখন আহ, কালকে তো দেখা হয়েছে বিটুইন দ্বিবেদী এন্ড ইয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক আমি মনে করি। তার কারণ হচ্ছে ঠিক তার একদিন আগে সম্ভবত ওই যে পার্লামেন্টের, ওদের পার্লামেন্টের কমিটি, স্ট্যান্ডিং কমিটি যেটা আছে অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তাদেরও হুম। বৈঠক হয়েছে আহ, শশী থরুরের হুম। হুম। নেতৃত্বে। এবং সেখানে বাংলাদেশ ওয়াজ এ মেজর ইস্যু ওইখানেও, হুম। দিল্লিতে এই বৈঠকে। যেটা অনেক ইস্যু এখানে মিসরিপ্রেজেন্ট করা হয়েছে, ইউ সি। সো এই বৈঠক এই কারণে খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইন্ডিয়ান রোল যেটা হবে বাংলাদেশে এখন থেকে, এইটা আমেরিকার পক্ষে কাজ করবে, এইটা নিশ্চিত। বাংলাদেশকে আর সাউথ এশিয়া, পুরা সাউথ এশিয়াকে কিন্তু উইথ দ্য প্রিজম অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান লেন্স থেকে দেখবে আমেরিকা। এই আচ্ছা। কারণেই আপনি দেখেন এই যে অফিসার্স গুলি মিক্স করে দেওয়া হয়েছে। গোরকে কোনো ইয়ে ছিল না যে ওরা কেন স্পেশালি ইনভলভ হবে যখন যখন সে এক হুম। দেশের রাষ্ট্রদূত আছে। এখন ওকে নিয়ে এসেছে ডেভিড লুয়ের, মোটামুটি যে কাজ ডেভিড লু করতো ওই কাজটা, ডোনাল্ড ট্রাম্প। যদিও ডেভিড, এবং ইন্ডিয়ার সাথে যেহেতু ওদের প্যাক্ট আছে, ইন্দো প্যাসিফিক প্যাক্ট আছে, বা এশিয়া প্যাসিফিক হোয়াট এভার দে কল ইট, তারপরে আপনার কোয়াডসে আছে ইন্ডিয়া। এইটা হলো বেসিক উদ্দেশ্য হলো টু চেক চাইনা। এখন হুম। আমাদের এই এই এক্সপ্লোরেটরি ভিজিট সার্জিও যেটা আছে, এইটা হলো টু এক্সপ্লোর যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, আর দে মুভিং টুয়ার্ডস চাইনা,
না তারা পশ্চিমার সাথে আছে। এটা একটা বেসিক্যালি এক্সপ্লোরেটরি ভিজিট ওর, যে এটা দেখবে, দেখে এটা হি ইজ গোইং টু রিপোর্ট দিস টু দি স্টেট ডিপার্টমেন্ট। খলিলুর রহমান, আমার যে রিপোর্ট একটি হচ্ছে সেটা হলো যে খলিলুর রহমানের সাথে ওনার যে দেখা হয়েছে এটা খুব একটা ভালো দেখা হয় নাই। একটা রিপোর্ট আমি পাচ্ছি যে সার্জিওর যে টোনটা ছিল, এই টোনটা ওই মিটিং এ ওয়াজ অ্যান অ্যাংরি টোন এবং একটু লাউডও ছিল। আচ্ছা, ইসের সাথে যে মিটিং হয়েছে, বৃহস্পতিবার তারপরে যে বৈঠক হলো। এর সাথে সাথে এর সাথে সাথে আরেকটি ডেভেলপমেন্ট যেটা হলো সেটা হলো দ্য প্যাসিফিক ফ্লিটের আপনার কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন, উনি একটি খুব বড় দল নিয়ে, 11 না কত লোকের দল নিয়ে উনি আবার ঢাকায় আসছেন। হুম হুম এটা হলো অ্যাডমিরাল স্টিফেন। তারপরে আমি বোধহয় আরেকদিন বলেছি দ্যাট গোর আসার আগে এইখানে কিছু সিআইএ অ্যাক্টিভিটি হয়েছে, এবং এই অ্যাক্টিভিটিটা হয়েছে একজন খুবই গুরুত্বপূর্ণ ডেকোরেটেড অফিসার সিআইএর, হ্যামিল্টন নাকি নাম ওর, সে 25 তারিখে পি ঢাকায় হ্যামিল্টন। এসেছে। পি হ্যামিল্টন। জি, সে 25 তারিখে ঢাকায় এসেছে। দিস ইজ অল রিলেটেড টু দিস ভিজিট, কিন্তু তা অনেক কিছু হচ্ছে। তারপরে এই যে মিটিং পার্লামেন্টের, ইন্ডিয়ান পার্লামেন্টের, ইজ ভেরি সিগনিফিকেন্ট বিকজ এখানে একটা মেজর ইস্যু ছিল শেখ হাসিনা এন্ড আওয়ামী লীগ। তো আমাদেরকে এই পুরাটা কিন্তু একত্র করে দেখতে হবে। এভরিথিং ইজ হ্যাপনিং উইদিন দিস 5, 6, 7 days, কিন্তু এটা আগেও হয় নাই, পরেও হয় নাই। ওয়াই ইজ দিস হ্যাপনিং? সো এই ফরেন পলিসি যেটা শেখ হাসিনার ছিল, সে সবাইকে নিয়ে কিন্তু কাজ করছিলেন উনি। উনি চায়নাকেও সাথে রেখেছিলেন, আমেরিকাকেও ঠিক রাখছিলেন, রাশিয়াকেও ঠিক রাখছিলেন, সবাইকে নিয়ে কাজ করছিলেন। কিন্তু দেখেন আমেরিকা কিন্তু জার্মানি। সম্ভবত শেষদিকে বুড়ো আঙুল দেখাচ্ছিলেন শেখ হাসিনা। আমেরিকাকে জি, তো কোনো ধরনের কোনো পাত্তা দিচ্ছিলেন না শেষ পর্যায়ে এসে। হ্যাঁ, বাট ওই শেষ পর্যায়ে এসে কিছু এমন হয়ে গেল যে চাইনাও একটু নারাজ হয়ে গেল, যার হুম জন্য শেখ হাসিনা ওনার লাস্ট ভিজিটে একদিন আগেই ফিরলেন উনি বাংলাদেশে। শিক্ষার হুম শর্টের ভিজিট। হুম তো হুম। এই জিনিস, এই জিনিসগুলি যেটা হচ্ছে, এটা বোধহয় মেবি চাইনিজ ওয়ার আ বিট অ্যাংরি যে তোমার জন্য আমরা এত করছি, তুমি আবার ওদের সাথে। আর শেখ হাসিনার হয়তো প্রবলেম ছিল যে আমেরিকা যদি অসন্তুষ্ট হয় তাহলে আমাকে ফেলে না দেয়, অল কাইন্ডস অফ থিংস যেটা কাজ করছিল। এর মধ্যে যেটা টের পায় নাই ওনার গভর্নমেন্ট, সেটা ছিল যে ওনার গভর্নমেন্টের মধ্যে কিছু কিছু লোক দে সোল্ড দেমসেলস আউট টু দি আমেরিকানস। কাজে তারা রিয়েল তথ্য শেখ হাসিনাকে দেয় নাই। যারা ডিনার করছিল হুম ডেভিড হুম। লুয়ের সাথে, যাদের কথা হচ্ছিল প্রাইভেটলি, এই জিনিসগুলি ওরা জানতো, ওদেরকে ব্রিফ করা উচিত ছিল শেখ হাসিনাকে, তারা করে নাই। এর মধ্যে জি। আমাদের আর্মির মধ্যেও কিন্তু ওই যে কনস্পিরেসি যেটা চলতেছিল, যে টাকা পয়সা লেনদেন হচ্ছিল, ওর মধ্যে আর্মিরও কিছু লোকজন ইনভলভ হয়ে গেল। আর রাওয়ার, এই যে রিটায়ার্ড আর্মি অফিসার্স যারা হুম হুম। ছিলেন, তারা খুব বেশি ভাবে ইনভলভ হয়ে গেলেন এই জিনিসগুলি আমেরিকার পক্ষে। ওর রেজাল্ট হলো দ্যাট দে ও থ্রু দ্য গভর্নমেন্ট। এখন যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে তারেক রহমান হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল, বিকজ আমাদের এইখানে একটা খেলা হতে যাচ্ছে। আমেরিকানস আর চাইনিজ ওরা কিন্তু বাংলাদেশে একটা গেম খেলবে। এইখানে আমরা যদি কেয়ারফুল না হই, যদি ব্যালেন্স না করতে পারি, যেরকম শেখ হাসিনা ব্যালেন্স করে এই 16-17 বছর উনি কাজ করেছেন, এইভাবে যদি আমরা ফরেন পলিসি ঠিক করে ডিজাইন না করতে পারি, দেন দের ইজ আ সিরিয়াস প্রবলেম। এখন আপনি বলছেন সার্জিও আওয়ামী লীগের একজন নেতার সাথে তো দেখা করেছেন, টু ওয়ের ইনভাইটেড, হ্যাঁ, একটা পুরুষ একটা বৃহস্পতিবার। মহিলা। মহিলা যান নাই, পুরুষ যিনি আছেন উনি দেখা করেছেন। আমি জানি না ওয়েদার ইট ইজ সাবের হোসেন চৌধুরী অর হুএভার ইট ইজ, একজন দেখা করেছেন ওনার সাথে। তো উনি যদি খলিলুর রহমান এই কথা বলেন যে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা হয় নাই, ইন্দো প্যাসিফিক নিয়ে কোনো কথা হয় নাই, এইটা নিয়ে কোনো কথা হয়নি,
তো ওরা 2 ঘন্টা কি করেছেন? প্রেমের আলাপ করেছেন? যদি মহিলা থাকতো তাহলে আমি স্পষ্টভাবে বলতাম যে প্রেমের আলাপ করেছেন, কিন্তু এখন পুরুষ তো এটা বললাম না। 2 ঘন্টা কি আলাপ করেছেন? আর এই মিটিং এ যাওয়ার 2 ঘন্টা আগে ডিনারটা ক্যান্সেল করেছে। হ্যাঁ। খলিলুর রহমান সাহেবের সাথে যখন মিটিং করছে তারও 2 ঘন্টা আগে সার্জিও গোর ক্যান্সেল দ্য ডিনার, 2 আচ্ছা, hours বিফোর গোয়িং ইনটু দিস মিটিং। ঠিক আছে? সো এই তাহলে এইগুলো জিনিসটা আমি এইগুলো 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 কিসের সিগন্যাল? এই যে খলিলুর রহমানের সঙ্গে সার্জিও গোরের যে বৈঠক, সেখানে আপনি যেটা বলছেন যে ইনফরমেশন গুলো যে উচ্চ বাচ্য হয়েছে, জি, লাউডলি কথাবার্তা হয়েছে, এবং পরবর্তীতে প্রেস কনফারেন্সে খলিলুর রহমান সবকিছুর বিষয়ে অস্বীকার করলেন, এটা আলোচনা হয়নি, ওটা আলোচনা হয়নি। এবং আপনি বলছেন তাহলে কি বিষয় আলোচনা হলো, এবং ডিনার ক্যান্সেল। পরবর্তীতে এসে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের একান্ত বৈঠক, খলিল সাহেবের সঙ্গে যে সময় দিয়েছেন বৈঠকে, তার চেয়েও অনেক বেশি সময় দিয়েছেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এবং বাংলাদেশে বসে বাংলাদেশ ইস্যুতে এবং এই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ইস্যুতে তারা দুইজন মিলে এই ঢাকা শহরে বসে কথা বলছেন। সবকিছু মিলিয়ে আপনার কাছে মানে সিগন্যালটা আচ্ছা কি মনে আচ্ছা, হচ্ছে? একটা একটা জিনিস খুব সিম্পল। জি। হ্যাঁ, ত্রিবেদীর সাথে বাংলাদেশে বসে যে কথা হবে সেটা কি গভর্নমেন্ট, পলিটিক্স, আওয়ামী লীগ বাদে কি কথা হবে? রাইট। হোয়াট এলস ক্যান বি টক? এইটাই তো হুম, হুম। কথা। ইনক্লুসিভ পলিটিক্স, ইলেকশনের ব্যাপারে যে কি ইলেকশন হয়েছে, ইনক্লুসিভিটি ছিল কি না, এইসবই তো আলাপ হবে। ইন্ডিয়ান হাই কমিশনার ফর বাংলাদেশ যিনি আছেন ওনার সাথে সাউথ এশিয়ার ইনভয় কি আর আলাপ করবে? ইট উইল বি অনলি অ্যাবাউট ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস। আর কিসের আলাপ করবে? যেমনটি বলি, ওই যে মিটিং এর কথা বললাম, ওদের স্ট্যান্ডিং কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেখানে কিন্তু ওরা বলেছেন যে আমাদের চুক্তি যেটা শেষ হয়ে যাচ্ছে, গ্যাঞ্জেস, এই যে গঙ্গার পানির যে চুক্তিটা, ওইটা তারা একটা ওরা অপটিমিস্টিক একটা নিয়েছেন যে এইটা আমাদের যত দ্রুত শেষ হওয়ার আগেই আমাদের আলোচনা করা দরকার। এইটাও আছে ওই মিটিং এর রেজলিউশনে, ওদের পার্লামেন্টের যে ওদের যে বৈঠকটি হয়েছে। সো দে হ্যাভ ডিসকাসড বাংলাদেশ। গোর হ্যাজ ডিসকাসড বাংলাদেশ উইথ খলিল। খলিলের চেহারা এই জিজ্ঞেস করলেই ওর চেহারাটা কেমন যেন, আমি দেখলাম টিভিতে, কেমন যেন ওর চেহারাটা ছিল। চেহারাটা ওয়াজ নট এ ভেরি হ্যাপি চেহারা। আমার প্রশ্ন হচ্ছে, যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তি, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে, আমাদের স্বাধীন চিন্তা ভাবনা আহ মানে আমাদের মতো করে করতে পারবো না, সেই জায়গাটি নির্ধারিত হয়েছে। এবং এই মার্কিন চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য নানান মহল থেকে দাবি উঠছিল। তাহলে সেই মার্কিন চুক্তি রেখে এখন যে একদিকে চীনের দিকে ছুটে যাওয়া, অন্যদিকে রাশিয়ায় ছুটে যাওয়া, ভারতের সাথে একটা দ্বিধা দ্বন্দ্বময় অবস্থা এখনো রয়েছে, আসলে সরকার এখন কি করবে? বিএনপি সরকারের সামনে পথটা কি? না না, সরকারের তো ক্লিয়ার থিঙ্কিং নাই। এই সরকার তো যেভাবে চলছে, এর মধ্যে আমি কোনো ম্যাচিওরিটি দেখি না সরকারের মধ্যে। ফরেন পলিসি তো খুবই ইন্ট্রিকেট একটা পলিসি, বিকজ দ্য এন্টায়ার জিও পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার ডলার, পেট্রো ডলারের অবস্থা খারাপ হচ্ছে। এই জিনিসগুলি তো ওরা হ্যান্ডেল করতে পারছে না, পারবে না যতক্ষণ পর্যন্ত ইউ ডু নট হ্যাভ এক্সপার্টস। খলিলুর রহমান ইজ নট এন এক্সপার্ট। ইউ সে একটা জিনিস বলি পান না, খলিলুর রহমান মে হ্যাভ স্টুড ফার্স্ট, হি মাইট হ্যাভ স্টুড সিক্সথ, আমি জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি ফার্স্ট আর সিক্সথ হলেই যে আপনি খুব বিরাট কিছু ইন্টেলেকচুয়াল হয়ে গেলেন, তা তো না। আমার সাথে যে ফার্স্ট বয় ছিল থ্রু আউট দি স্কুল, ওকে তো আমি কোথাও দেখি না। হি ইজ গন মিসিং টোটালি। সো খলিলুর রহমান will misguide this government. এই গভর্নমেন্টের উচিতই হয় নাই যে খলিল রহমানকে ফরেন মিনিস্টার করার জন্য। কিন্তু আমার মনে হয় আমার প্রাইম মিনিস্টারের যে থিঙ্কিং, উনি যেটা চিন্তা করেন, উনি চিন্তা করেন যে খলিলুর রহমান ছাড়া পশ্চিমাদের সাথে আমি ডিল করতে পারবো না, কাজে খলিলুর রহমান ইজ রিকোয়ার্ড। আর খলিলুর রহমান প্রেস কনফারেন্সে একটি কথা বলেছিল যে আমি সেপ্টেম্বরের 8 তারিখ না কয় তারিখে আমি
ওই প্রেসিডেন্ট অফ দি জেনারেল অ্যাসেম্বলি, ওই পদটি আমি ওইখানে গিয়ে বসবো। তো আমি জানি না যে উনি ফরেন মিনিস্টার তখন থাকবেন কি থাকবেন না। আর যাদেরকে সাথে রাখা হয়েছে খলিলুর রহমানের সাথে, সেগুলি যে খুব বেশি কিছু করতে পারবে তাও মনে হয় না। যে কি একজন আছে না, ওই যে হুমায়ুন কবির, ক্যামব্রিজে পড়াশোনা উপদেষ্টা বলে, হুমায়ুন কবির। উপদেষ্টা নাকি পলিটিক্যাল উপদেষ্টা, সে তো ওইখানে দাঁড়ায় থাকে খলিলের সাথে লাইক এ ডাফার। সো আই মিন, যদি ডাফার্সদেরকে আপনি দিয়ে দেন ফরেন মিনিস্ট্রি চালাতে, আর একজন হইলো অতি চালাক, বিশেষ খলিলুর রহমান। খলিলুর রহমান অতি চালাক, ডাফার আপনার অ্যাডভাইজার। সো আপনি ওদেরকে দিয়ে যদি ফরেন মিনিস্ট্রি চালান, তাহলে আমার মনে হয় না যে আপনি সরকার অনেকদিন চালাতে পারবেন। ইট ইজ নট পসিবল। আজকালকার যে পৃথিবী আছে, যে চেঞ্জিং গ্লোবাল অর্ডার যেটা আছে, এখানে আপনার পক্ষে চালানো সম্ভব হবে না দেশ। সার্জিও গোর যে বার্তাগুলো দেওয়ার চেষ্টা করছেন, মানে যে আলোচনাগুলো করছে, অন্তত তার মধ্য দিয়ে যে বার্তাগুলো বেরিয়ে আসছে, আহ আমি আবারও দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে আসি। আপনি নিজেই বলেছেন যে এখানে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স, ইনক্লুসিভ পলিটিক্স, জিও স্ট্র্যাটেজি নিয়ে কথা হবে না, এটি ভাববার কোনো কারণ নেই। যদি তাই হয়ে থাকে, আপনার কি মনে হয় ওইখানে ইনক্লুসিভ রাজনীতি বলতে তারা কি সরাসরি কোনো প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ গভর্নমেন্টকে, মানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে? ডেফিনেটলি তারা দিয়েছে। ডেফিনেটলি সার্জিও গোর যখন বসেছে খলিলের সাথে তখন দিয়েছে। এবং এর পরই সে যখন মিটিং করেছে আমাদের ইন্ডিয়ান হাই কমিশনারের সাথে, তখন কি ডিসকাস হবে? ইউ টেল মি। সার্জিও গোরের এজেন্ডাটা কি? ইটস অ্যান আমেরিকান এজেন্ডা। ইটস অ্যান আমেরিকান এজেন্ডা। এইখানে তো আপনি ডেমোক্রেসি, ইনক্লুসিভ পলিটিক্স, ইলেকশনস সবকিছুই তো আলাপ করবেন। আপনার ব্যক্তিগত ইন্টারেস্ট তো সার্জিও গোর উইল নট টক উইথ ত্রিবেদী। হাই কমিশনের সাথে তো আমেরিকান ইন্টারেস্ট, যে আমি এখানে বেস বানাতে চাই, আমি অমুক করতে চাই, এইটা তো আর আলাপ করবে না সে ত্রিবেদীর সাথে। এই আলাপ তো করলে ইসের সাথে হবে, ফরেন মিনিস্টারের সাথে হবে, প্রাইম মিনিস্টারের সাথে হবে। ত্রিবেদীর সাথে তো শুধু আলাপ হবে বাংলাদেশের সিচুয়েশন, আওয়ামী লীগের সিচুয়েশন, শেখ হাসিনার সিচুয়েশন, এই জিনিসগুলি আলাপ হবে। বিকজ দ্যাট ইজ হিজ কনসার্ন, ত্রিবেদীর। আমার ওই ওর তো এই কনসার্ন না যে এখানে আমেরিকান বেস বানাবে কি। ওই ওই আলাপগুলি তো একটা মাছ হায়ার লেভেল হবে উইথ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, উইথ দি ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া। ওরা আলাপ করবে ইসের সাথে, সেক্রেটারি অফ স্টেটের সাথে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, এখানে ভালো হবে না খারাপ হবে করা, ওদের ইনফ্লুয়েন্স এখানে যদি বেশি বাড়ে, হোয়াট ইফেক্ট ইট উইল হ্যাভ অন ইন্ডিয়া। এগুলি ইন্ডিয়ান কনসার্নস আছে, বাট ত্রিবেদীর সাথে তো এই কনসার্নস গুলি আলাপ হবে না। নো ওয়ে। আচ্ছা, যদি যদি হয়ে থাকে এবং যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টেই তারা বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স বা আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলছে বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছে, আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আহ যুক্তরাষ্ট্র তো আওয়ামী সরকারের পতন চেয়েছিল, সেই আওয়ামী লীগকে আবার কেন ফিরিয়ে নিয়ে আসতে চাইছে? আচ্ছা, ওই ওই সময় একটু খেয়াল করবেন, বিকজ তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ভিউ ছিল যে আমরা সাউথ এশিয়া আমরা নিজেরাই দেখব, তোমাকে মাতবুরি করতে হবে না সাউথ এশিয়াতে। হুম, ইউ সি, তখন এই জিনিসগুলি হয়েছিল। পরবর্তীতে এই অ্যাডমিনিস্ট্রেশন এসে বলেছে মাই ফ্রেন্ড মোদি উইল লুক আফটার সাউথ এশিয়া। সো এখন মোদি দেখবে, ইন্ডিয়ানস উইল লুক আফটার সাউথ এশিয়া, নট হুম। দি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ডাইরেক্টলি ইনভলভ হবে না। তারা কথাবার্তা বলবে, বাট ডাইরেক্টলি ইনভলভ হবে না তারা। সিচুয়েশন এখন কি চেঞ্জ আপনার হয়ে গেছে। ডিপ স্টেট যেটা ছিল তখন বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের সময়, ওরা এখন নাই। দেখেন, আপনি কিন্তু হাসকে দেখেন কিভাবে কাজ করতেছিল, ডেভিড লুকে দেখেন, আরেক মহিলা ছিল, নাম আমি ভুলে গেছি, সেও এসেছে বাংলাদেশে। বিকজ আই রিমেম্বার দ্যাট মহিলা ওয়াজ ইনভলভড ইন দি ওভারথ্রো অফ দ্য ইউক্রেনিয়ান রিজিম। ইউক্রেনের যে প্রেসিডেন্ট, যে পরে রাশিয়া চলে গেল, ওইখানে ওই মহিলা ছিল। খালি ছিল না, ওই স্কোয়ারে সে আন্দোলনের সময় ওই স্কোয়ারে মজুদ ছিল। শি ওয়াজ অলসো ইন দিস অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে তাহলে এখন যুক্তরাষ্ট্রের স্বার্থটা কি? আর তারা তো নিজের খেয়ে বোনের মোষ তাড়াবে না, তাহলে তারা এখন টু ইনক্লুসিভ চেক নির্বাচন কথা, চাইনা, ইনক্লুসিভ পলিটিক্স কথা বলছে কেন? টু চেক চাইনা, 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 টু চেক চাইনা
হুম। আর ইনক্লুসিভ পলিটিক্স ওদের আবার ওদের হোম ইস্যুর জন্য আবার ডেমোক্রেসির একটা ব্যাপার আছে, গণতন্ত্র, যেটা নিয়ে তারা মার্কেটিং করে, আবার উল্টা কাজও করে। সেটা তো আবার মাদুরোকেও সেটা তো নিয়ে আবার করে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে বললো যে না, জনগণের অংশগ্রহণ মানে ইনক্লুসিভ নির্বাচন, সব দলকে অংশগ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। আবার 24শে 7 জানুয়ারি নির্বাচনের আগে বলেছিল যে সব দলকে নিয়েই ইলেকশন করার অর্থ হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। মানে এক এক সময় এক এক কথা। এখন রাইট। তাহলে এখন এই কি আবার নতুন বেশ? এখন নতুন ইয়ে হলো যে আমরা এখানে, আই থিঙ্ক দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড দ্যাট আওয়ামী লীগ এর জন্য স্পেস ক্রিয়েট করো, হুম। ওদেরকে এখানে পলিটিক্স করতে দাও। দে আর নট ইন এগ্রিমেন্ট উইথ হোয়াট ইউনুস হ্যাজ ডান। তাহলে বিকজ ইউনুস এই অ্যাডমিনিস্ট্রেশন মনে করে যে ইউনুস হলো ডেমোক্রেটসদের লোক, ইউনুস ফাইন্যান্স করে ডেমোক্রেটসদের। কাজে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি অ্যালার্জিক টু দ্য ডেমোক্রেটিক ইয়ে। হুম। কিন্তু ইউনূস তো এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি হওয়ার জন্য। তিনি আবার এই ইন্ধনগুলো কোত্থেকে পাচ্ছেন? আমার মনে হয় না এইগুলি বোধহয় একটা প্রোপাগ্যান্ডা। দিস ইজ আ প্রোপাগ্যান্ডা। ইউনুসের কোনো স্কোপই নাই তারেক অ্যাডমিনিস্ট্রেশনে এসে সেইখানে এসে বসবে অ্যাজ প্রেসিডেন্ট। এই স্কোপটা নাই। দিস ইজ গন। ইউনুস ইজ গন। ইউনুসকে আমাদের জনগণ বুঝে গেছে যে ইউনুস কি চিজ, এন্ড ইউনুস ক্যান ডেলিভার নাথিং। জনগণ মনে করেছিল যে ইউনুস তো এরকম তালি দিলে সব হয়ে যাবে, মানে হিজ এ জাদুঘর মনে করেছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাট সে যে কত বড় ফ্রড, টাউট, এইটা জনগণ বুঝে গেছে। হিজ এ হারামজাদা অফ দ্য হাইয়েস্ট অর্ডার, এইটা জনগণ বুঝছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোহসেন রশিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। দর্শক, অ্যাডভোকেট মোহসেন রশিদ যেভাবে বিশ্লেষণ করছিলেন নিশ্চয়ই তার অনেক দিক থেকে বাস্তব ভিত্তি রয়েছে। আমাদের এখন দেখার বিষয় আসলে বাংলাদেশকে কেন্দ্র করে ভূ রাজনীতি কোন দিকে যায়, এবং এখনো পর্যন্ত যেটুকু আমরা দেখতে পাচ্ছি তাতে খুব বেশি ভালো কিছু মনে হচ্ছে না। অবশ্যই আমাদের সরকারকে সেইভাবে দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, এটুকুই আমাদের প্রত্যাশা। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।